আদিল তখন দ্রুত তাকে পেছন দিকে জাপটে ধরে আদুরি গলায় বলল, সরি 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 সোনা, এমন করো না প্লিজ। আর এমন ভুল হবে না। এই দেখো আমি কান ধরছি, তোমার হিরোর সাথে কাটি হইও না প্লিজ। কিন্তু নূর শুনল না সেসব কথা। সে তো নাক টেনে ফোপাতে ফোপাতে ছাড়া পাওয়ার জন্য মোছামুছি করতে করতে বলল, ছাড়ো আমাকে, পচা তুমি। নূর কাটি তোমার সাথে। এখন নূরও তোমার কাছ থেকে দূরে চলে যাবে, অনেক দূরে। তখন বুঝো মজা। নূরে এসব কথা শুনে হঠাৎ যেন বুকটার মাঝে তীব্র আতঙ্কে আটকে উঠল আদিলের। সে ঝট করে নূরকে ঘুরিয়ে সর্বশক্তি দিয়ে চাপড়ে ধরল নিজের বক্ষস্থলে। এত জোরে জড়িয়ে ধরল যে হৃৎপিণ্ডে ভেতরে ঢুকিয়ে ফেলার প্রয়াস যেন তার। তারপর বলল, এমন কথা বলো না ভুলেও প্লিজ, আমার পাখি। তোমাকে হারালে এই আদিলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আম সরি সোনা, আই প্রমিস। আর কখনো আমার অ্যাঞ্জেলের সাথে এমন মজা করব না। তাও আমার কাছ থেকে দূরে যাওয়ার কথা বলিস না প্লিজ। এই দেহে তুই তো মাত্র একমাত্র প্রাণের সঞ্চালন। তুই ছাড়া এই আদিল যে প্রাণহীন মৃতলাশ। নূরে মুখটা সামানের সামনে ধরে চুমু দিল পরম আদরে। তারপর নূরকে পাঁজা কোলে করে তুলে নিয়ে পানির উপর ভাসিয়ে ধরে গোল গোল ঘুরতে লাগলো। রাগ অভিমান ভুলে নূর আবারও আনন্দে মেতে উঠল তার হিরোর সাথে। আদিল নূরকে পিঠে নিয়ে পুলের মাঝে সাঁতার কাটলো। আরো অনেক অনেক আনন্দে মাতল তারা দুজন। রাতের বেলা বাইরে পার্টির আয়োজন করা হলো। সুইমিং পুলের সাইডে ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। বিহান আর হিয়া মিলে মাংস কাটাকুটি করছে। বেচারা বিহান তো এখনো তার খেপে থাকা বউকে নানা অজুহাতে মারানোর চেষ্টা করছে। মাংস কাটার বাহানায় তার বউয়ের সান্নিধ্যে আসার চেষ্টা করছে, কিন্তু বউ তার পাত্তাই দিচ্ছে না। বিহানের হাল বেহাল। বউয়ের সাথে একটু রোমান্স করার সুযোগ হচ্ছে না তার। আবি হেলানো চেয়ারে বসে গিটারের টুংটাং আওয়াজ তুলছে। পরনে তার থ্রি কোয়ার্টার প্যান্ট আর হাতা কাটা টি শার্ট। সামনের জ্বলন্ত আগুনের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে গিটার বাজাচ্ছে সে, যেন সে কোনো গভীর ভাবনায় অতলে ডুবে আছে। এই জ্বলন্ত আগুনের মতো কিছু যেন তার মাঝেও পুড়ছে। একটুখানি শান্তি কি তার কাম্য? বাহারি দুনিয়ার সামনে নিজেকে লুকাতে লুকাতে ক্লান্ত সে। একটুখানি প্রশান্তি কি সে পেতে পারে না? আগুনে ওই শিখার মাঝেই যেন তার জবাব ভেসে উঠল, যার প্রতিছবি আহানা স্বরূপ। আবিস্মিত হেসে তাকিয়ে রইল সেই পানে। এরই মাঝে আদিল নূরকে নিয়ে বাইরে বেরিয়ে এলো ওদের কাছে। নূরকে পিঙ্ক কালারের একটা লং ফোল্ড আর গাউন্ডে সাজিয়েছে আদিল। খুশি মনে হেলে দুলে সবার সামনে এলো নূর। সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে নিজের ড্রেস দেখিয়ে বলল, দেখো দেখো, হিরো আমার জন্য নতুন জামা এনেছে। কেমন লাগছে আমাকে, সুন্দর না? হিয়া তখন বলল, অনেক সুন্দর লাগছে ভাবি, একদম পুতুলের মতো। বিহানও বলল, হ্যাঁ ভাবি, অনেক সুন্দর লাগছে আপনাকে। আবিরও বলে উঠল, ওয়াও ভাবি, কি সুন্দর লাগছে তোমাকে। এত সুন্দর তোমাকে দেখলে বেচারা চাঁদরাও জ্বলে পুড়ে সূর্য হয়ে যাবে। নূর প্রশংসা শুনে খুশি হয়ে আহ্লাদি হাসল। আবির তো নেকা সুরে আবারও বলল, দেখছস বিহান, আদি ভাবির জন্য ড্রেস নিয়ে আসলো, অথচ আমাদের জন্য একটা জাঙ্গা পর্যন্ত আনলো না। আমাগো তো কোনো দামই নাই আর মূল্যও নাই। আরে আরে, কিছু না হোক অন্তত 5 টাকা একটা করে ললিপপই আনতি। এই দুখিয়ারি অনাহারি প্রাণী তাতে খুশি হয়ে যেত। আজ খালি মায়া মানুষ না বইলা এইভাবে অবহেলা করতে পারলি, এই দুঃখে তো আমার মগজে অ্যাপেন্ডিসাইড হইয়া গেল। বিহান তখন বলল, আবির, তোর দুঃখে যে আরো কত কিছু হইয়া যায়, কখন তো দেখমু দুঃখে তুই পোয়াতিও হইয়া বইসা গেছিস। আবির তখন বলল, তুই হালা ছাগলের ছাগলই রইলি, একেরে রাম পাঠা। ভাবি তোর সাথে কেন আছে কেমনে আছে বুঝি না আমি। আরে মানুষ কখনো দুঃখে পোয়াতি হয় নাকি? পোয়াতি হয়তো সুখে। হাসতে লাগলো সবাই আবিরের কথায়। কিন্তু বেচারি নূর তো কিছুই বুঝতে না পেরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, পোয়াতি? পোয়াতি আবার কি? কোনো খাওয়া জিনিস বুঝি? আমিও খাবো তাহলে, আমাকেও পোয়াতি বানিয়ে দাও। আদিল বেচারা কাশি উঠে গেল নূরের কথা শুনে। সবার সামনে বেচারা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে গেল। আবির এই সুযোগে দুষ্টুমি করে বলল, ভাবি কেন দেবেন না? অবশ্যই বানিয়ে দেবে। তোমাকেও একমাত্র আদিলই পোয়াতি বানিয়ে দিতে পারবে। তুমি আদিকে ধরো ভাবি, সেই পারবে তোমার চাওয়া পূরণ করতে, আর কেউ না। আজ তো আদিকে তোমার দাবি মানতেই হবে। আবিরের কথা শুনে অবনীর সত্যি সত্যি আদিলের কাছে বায়না ধরে বসল, হিরো, ও হিরো, আমাকে পোয়াতি বানিয়ে দাও না, আমিও পোয়াতি খাবো। এদিকে তো আদিল বেচারা ইজ্জত পাঞ্চার। কি বলে এই মেয়ে? আর এই আবিরটাও আরেক শয়তান, কি সব শিখিয়ে দিয়েছে। আদিল কোনো রকমে নূরকে বোঝানোর চেষ্টা করে বলল,
অ্যাঞ্জেল এসব বলতে নেই, চলো তোমাকে বাবিকিউ বানিয়ে খাওয়াচ্ছি। হিরো অনেক মজাদার বাবিকিউ বানাবে, দেখো। নূর তো জেদ ধরে বারবার বলতে লাগলো, না না না, আমি বাবিকিউ খাবো না, আমি পোয়াতি খাবো। পোয়াতি বানিয়ে দাও আমাকে এক্ষুনি, এক্ষুনি দাও। আদিল পড়ে গেল মহা মুশকিলে। বাকিরা তো মুখ টিপে হাসছে। আবির তো বলে উঠল আবারও, হ্যাঁ রে আদি, ভাবি এত করে যখন বলছে তখন পোয়াতি বানিয়ে দে না, এত কিপটামি করিস কে? একটাই তো তোর বউ, আমি হলে তো প্রথম দিনই পোয়াতি বানিয়ে দিতাম, তাই না রে বিহান? কথাটা বলেই আবির বিহানের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে তার দুষ্টুমিতে ছাই দিতে বলল। বিহানও তাই করল, তালে তাল মিলিয়ে বলল, হ, হাজাই কইতাছস আবির, এমন করস কেলা? আমি তো আমার বউরে পোয়াতি বানানোর কাজও শুরু কইয়া দিচ্ছি, আর তুই কিপটামি করস? বিহানের কথা হিয়া চোখ গরম করে তাকালো তার দিকে। আর আদিল তো তাতে দাঁত চেপে ওদের উদ্দেশ্যে বলে উঠল, ও আমি কিপটামি করি তাই না? দাঁড়া, আমি তোদের উদারতা দেখাচ্ছি, তোদের আয় অনেক বেশি বার বেড়ে গেছিস তোরা। বলেই আদিল হাটের হাতে গোটাতে গোটাতে তেড়ে যেতে লাগলো ওদের দিকে। তা দেখে আবির আর বিহান নিজেদের বাঁচাতে দৌড়ালো। আদিলও তাদের পিছে পিছে ছুটতে ছুটতে বারবার বলল, কিরে দাঁড়া, আমার উদারতা নিবি না? আবির তখন এলোমেলো দৌড়াতে দৌড়াতে বারবার বলতে লাগলো, আরে ভাই তুই তো সিরিয়াস হয়ে গেলি, আমি তো মজা করছিলাম, তোর মতো উদার ব্যক্তি তো দাদা আমলেও কেউ দেখিনি। আর আমার মতো এত কিউট ছেলেকে মারতে তোর একটুও বাঁধবে না? আমি না থাকলে তোর বাচ্চা কাচ্চা চাচাহীন থাকবে। তাদের কাছ থেকে তুই এত বড় জিনিস কে নিতে পারবি? যখন বাচ্চা কাচ্চা বলবে, বাবা আমার চাচা কই, তুমি আমার প্রাণহীন চাচার খুনি, তোমার জন্য চাচা হারা হতে হয়েছে আমাদের, আমরা এই অপরাধে বাপকেই চাচা বলে ডাকবো, তখন কেমন লাগবে বল তোর? বাপ হয়েও চাচা ডাক শুনতে চাস তুই? তাই বলছি কিছু করিস না আমাকে, নিজের সন্তানের কাছে চাচা হওয়ার থেকে নিজেকে রক্ষা কর। আবিরের এসব মহান কথায় কোনো প্রভাব পড়ল না আদিলের ওপর। সে তো আবিরকে ধরেই উদম কেলানি দিয়ে ছাড়ল। তারপর বিহানকে ধরতে গেলে সে নিজেকে বাঁচাতে এবার বউয়ের পেছনে লুকালো। বউয়ের পেছনে লুকিয়ে বলল, দেখ ভাই, এই বউটার মুখের দিকে তাকাইয়া হইলেও আমাকে ছাড় দে। তুই কি এই অকালে ওকে বিধবা করবার চাস? এখনো তো তোরে চাচা বানানো খুশি দেয়া বাকি আছে। তবে হিয়া বিহানের মাঝ থেকে সরে গিয়ে তাকে জায়গা করে দিয়ে আদিলের উদ্দেশ্যে বলে উঠল, ভাইয়া আমি এই লোকটাকে চিনি না, আপনি যা খুশি করতে পারেন। বিহান তো ঠাস করে আহত দৃষ্টিতে তাকালো হিয়ার দিকে। অতঃপর বিহানও কেলানি খেলো কয়েকটা। আবির বিহান আ উ করতে করতে কাতরাতে কাতরাতে নিচে বসলো তিনজন। তারপর তিনজন বন্ধু পান খোলা হাসিতে মেতে উঠল। তাদের হাসি দেখে নুরো হিয়াও হাসলো। হাসি আনন্দের মাঝেই বাবিকিউ পার্টি শেষ করলো ওরা। পার্টি শেষে আবির সবাইকে গান গেয়ে শোনালো। তবে আদিল নূরকে জড়িয়ে ধরেছিল। গান শুনতে শুনতে নূর তো একসময় ঘুমিয়ে মাথা হেলে পড়ল আদিলের বুকে। তা দেখে আদিল নূরকে কোলে নিয়ে ভিতরে চলে গেল। রুমে এসে বিছানায় শুয়ে দিল তাকে। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো ঘুমিয়ে থাকা নূরের মায়াবী মুখখানা দেখে নিজে মনে হাসল আদিল। কত নিষ্পাপ মায়াবী তার পরিটা। মুখের উপর ছড়িয়ে পড়া চুলগুলো কানের পিছে গুজে দিয়ে চুমু এঁকে দিল নূরের লোলাটে। কপালে কপাল ঠেকিয়ে গালে আঙুল পুড়িয়ে আদিল নিজ মনে বলল, সব সময় এভাবেই থাকিস আমার অ্যাঞ্জেল, আমার বুকের মাঝে বসত করে, কখনো ছেড়ে যাস না আমায় ছেড়ে, তোকে ছাড়া যে চলবে না আমার, কিছুতেই না। কথাগুলো বলেই আদিল নূরকে বুকের মাঝে মিলিয়ে নিয়ে নিজেও চোখ বুঝল সে। পরদিন সকালে ফেরার উদ্দেশ্যে বের হলো সবাই। গাড়ির কাছে সবাই এসে জড়ো হলে আদিল বিহানের উদ্দেশ্যে বলে উঠল, কিরে তুই কোথায় যাচ্ছিস? বিহান তখন ভুরকুচকে বলল, কই যাব মানে, বাছায় ফিরে যাইতাছি, আর কই? আদিল তখন বলল, না তুই যেতে পারবি না, তুই আর হিয়া সপ্তাহখানেক এখানেই থাকবি, আসলে এখানে কিছু জিনিসে কাজ করাতে হবে, তাই তুই পরে আয়। বিহান কেমন বিভ্রান্তি চোখে তাকালো। হঠাৎ কি কাজ আসলো সে বুঝে উঠতে পারল না। আদিল তখন বিহানের কানের কাছে ঝুঁকে দুষ্টু সরে বলল, আরে বিহান, আমাকে না চাচা বানানো ওদা করেছিস? তো চাচা কি সবার সাথে পিকনিক করে হবে নাকি? এমনিতেও আমার অবুঝ বইয়ের জন্য তোর প্রগ্রেস হয়নি, তাই এক সপ্তাহ দিলাম তোকে, আমাকে চাচা বানানোর কাজ শেষ করে ফিরবি। বলেই চোখ টিপ মারল আদিল। বেচারা বিহান তো লজ্জায় মাথা চুলকালো। বিহান আর হিয়াকে রেখে ওরা গাড়িতে উঠে বসে রওনা হলো। গাড়িটা গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতেই দূর থেকে তাদের উপর নজর রাখা অজানা ব্যক্তিটি কাউকে ফোন দিয়ে বলল, কাজ হয়ে গেছে স্যার। আবিরে কথা মতো আদিল গাড়ি সাইড করলো। আবির নেমে গিয়ে রাস্তার পাশে দোকানে গেল কোল্ড ড্রিঙ্কস কিনতে।
নূর তখন রাস্তার পাশে একটা ফুল গাছে ফুল দেখে আদিলকে বলল ফুল এনে দিতে। আদিলও সে আবদার রাখতে গাড়ির দরজা খুলে কিছুটা ফুল ছিঁড়ে নিয়ে এলো। ফুল নিয়ে এসে সিটে বসে ফুলটা নূরের কানে গুঁজে দিয়ে বলল, আমার পরি, খুব সুন্দর। আহ্লাদি হাসল নূর। আদিল মাথা ঝুঁকিয়ে অদর ছোঁয়ালো কপালে। আর ঠিক তখনই বিশাল একটা ট্রাক এসে সজোরে ধাক্কা মেরে দিল ওদের গাড়িতে। গাড়িটা ধাক্কা খেয়ে ছিটকে উড়ে গিয়ে সোজা রাস্তার নিচে খালে পড়ে গেল। আর গাড়িটা গড়াতে গড়াতে পড়ে গেল তলদেশে। মুহূর্তে ব্যবধানে গাড়িটি নিচে পড়ে বিকট শব্দে ব্লাস্ট হয়ে গেল। কয়েক বছর পর নেহা আজ ভীষণ খুশি। আজ তার নতুন জীবনে প্রথম দিন। রোগীর সেবা করার মতো মহৎ কাজে নিয়োজিত হতে পেরেই এ খুশি তার। ঢাকায় বড় একটা হসপিটালে নার্সের চাকরি হয়েছে তার। আর আজই সে জয়েন করবে। তাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে নেহা। রুমের বাইরে আসলে বাবার সাথে দেখা হয়ে গেল। সবাই বসে পত্রিকা পড়েছিলেন তিনি। মেয়েকে দেখে তিনি মুচকি হেসে বললেন, কিরে মা, রেডি হয়ে গেছিস? তৈরি তো নতুন উদ্যোগের জন্য? নেহা সগৌরবে হেসে বলল তখন, হ্যাঁ বাবা, আমি তো একদম রেডি। আমার তো এক্সাইটমেন্টে ঘুমিয়ে আসেনি সারা রাত। কখন সকাল হবে আর কখন আমি নতুন কাজে জয়েন করতে পারবো, সেই উৎসাহে ঘুমিয়ে আসেনি কাল। নেহার বাবা তখন বলল, আচ্ছা এখন নাস্তা করে নে, তারপর আমি তোকে পৌঁছে দিয়ে আসবো। বাবার কথা নেহাও মুচকি হেসে বলল, আচ্ছা বাবা। নেহার ছোট ভাই তখন ছুটে এসে বলল, আপু আমিও যাব তোমার সাথে, আমিও ডাক্তার হয়েছি না। নেহা হেসে দিয়ে বলল, ডক্টর ডক্টর খেললে কি ডাক্তার হয়ে যাওয়া যায় নাকি? নেহার ভাই অমিত তখন বলল, আরে আপু তুমি তো জানোই না আমি কত বড় ডাক্তার। কাল স্বামীর পা ভেঙে গিয়েছিল না, এই অমিত ডাক্তার অপারেশন করে তার পা লাগিয়ে দিয়েছে। এখন সে আবারও চলতে পারছে। নেহা তখন বলল অবাক হয়ে, আচ্ছা, কাল অপারেশন করলে আর আজই চলতে পারছে? বাহ, তা এই সৌভাগ্যবান রোগী সাম্যটাকে শুনি। অমিত তখন বলল, আমার রোমো ট্র্যাম। আর কাল পা খুলে গিয়েছিল না, আমি অপারেশন করে তার পা লাগিয়ে দিয়েছি।